হরর স্টোরিজ আনলিমিটেড ভয় যেখানে শুরু হয়। মৃত্যুই কি সমস্ত কিছুর শেষ, নাকি মৃত্যুর পরেও তৈরি হয় নতুন গল্প? এক অন্য জগতে শুরু হয় নতুন জীবন। আবার মৃত্যুর পরেও অনেকে ফিরে আসেন এই পৃথিবীতে নতুনভাবে জন্ম নিয়ে। তাদের শরীরের কেবল পরিবর্তন ঘটে, কিন্তু আত্মা তো একই থেকে যায়। আর যে সমস্ত মানুষ অপঘাতে মারা যায়, যাদের আত্মার মুক্তি স্বাভাবিকভাবে ঘটে না, তাদেরই মানুষ ভয় পায়, আর তারাই হয়ে ওঠে মানুষের ভয়ের কারণ। হ্যালো বন্ধুরা, হরর স্টোরিজ আনলিমিটেডের এপিসোড নাম্বার 6-এ তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আজ থাকছে দুটি গল্প, দুটি ঘটনায় কালেক্টেড। প্রথম যে গল্পটি, এটি একটি পুরনো বাড়িকে কেন্দ্র করে ঘটে যাওয়া ঘটনা, এবং দ্বিতীয় ঘটনাটি একটি মৃত্যুকে নিয়ে। ঘটনা শুরু করার আগে বলে দিই যে আমাদের ঘটনা পাঠানোর জন্য কি করতে হবে। আমাদের ঘটনা পাঠানোর জন্য মেল করতে হবে। তোমাদের ঘটনা তোমরা লিখে বা ভয়েস মেসেজ করে পাঠিয়ে দাও আমাদের মেল অ্যাড্রেসে। আমাদের মেল অ্যাড্রেস horrorstoriesunlimited@gmail.com। তোমরা আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজেও ফলো করতে ভুলো না। ঘটনা লাইক করো, শেয়ার করো এবং কমেন্ট করো, এবং অবশ্যই বেশি বেশি করে ঘটনা পাঠাও। আমার অভিযোগ আছে একটা, যে তোমরা কেউ ঘটনা লাইক শেয়ার কমেন্ট কিচ্ছু করছো না, চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করছো না, ঘটনা শুনছো। প্লিজ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং অবশ্যই তোমাদের জানা, তোমাদের সাথে ঘটে যাওয়া বা তোমাদের আত্মীয় স্বজনদের সাথে ঘটে যাওয়া যদি কোনো ঘটনা থাকে, তাহলে অবশ্যই পাঠিয়ে দাও আমাদের ইমেল অ্যাড্রেসে, প্লিজ। প্রথম ঘটনায় আসি। ঘটনাটি আজ থেকে বেশ কয়েক বছর আগে ঘটে যাওয়া ঘটনা। জায়গার নাম আমি এখানে উল্লেখ করছি না। ঘটনাটি একটি পরিবারকে নিয়ে। সেই পরিবারে ছিল স্বামী, স্ত্রী, তাদের এক ছেলে এবং এক মেয়ে, আর ছিল তাদের একটি পোষা কুকুর। মেয়েটি বড় ছিল। ঘটনা যখন ঘটে তখন মেয়েটি ক্লাস 8-এ পড়ত এবং ছেলেটি পড়ত ক্লাস 5-এ। পরিবারের যিনি কর্তা, তিনি পুলিশের চাকরি করতেন। তার হঠাৎ ট্রান্সফারের অর্ডার এলো, এবং তার ট্রান্সফার হলো এক মফস্বল এলাকায়। সেখানে গিয়ে তারা কোয়ার্টার্স পেলেও কোয়ার্টারটি ছিল একটি ফাঁকা জায়গায়। সেখান থেকে বাজার, স্কুল অনেকটাই দূরে। তাই তিনি ঠিক করেন যে তিনি বাজারের কাছাকাছি একটি ভাড়া বাড়িতে উঠবেন। একটু খোঁজাখুঁজি করতে তিনি একটি বাড়ি পেয়েও গেলেন। বাড়িটি যথেষ্ট পুরনো ছিল এবং বাড়িটি অনেক দিন ধরেই ফাঁকা পড়েছিল। সেই বাড়িতে ওঠার পর ওই ব্যক্তির স্ত্রী মনের মতো করে বাড়িটি গুছিয়ে রাখলেন। বাড়িটির ঘরগুলো বেশ বড় ছিল এবং রান্নাঘরটিও ছিল যথেষ্ট বড়। নতুন বাড়িতে ওঠার পর কিছুদিন তাদের বেশ ভালোই কাটল। প্রথম দিকে তাদের তেমন কোনো সমস্যা হতো না, তবে মাঝরাতে তাদের পোষা কুকুরটি মাঝে মাঝেই কেঁদে উঠত। সে যেন কিছু দেখে খুব ভয় পেত। প্রায়ই সকালে কুকুরটি বাড়ি থেকে চলে যেত, এবং প্রতিবারই সেই ভাই বোন গিয়ে তাদের আদরের কুকুরটিকে বাড়ি নিয়ে আসতো। এইভাবেই চলতে থাকলো। এভাবেই চলতে চলতে পাড়ার মানুষদের সাথে তাদের বেশ সখ্যতা গড়ে ওঠে। তাদেরই কেউ মাঝে মাঝে কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করতেন যে তোমরা
এতদিন এই বাড়িতে আছো, তোমাদের কোনো সমস্যা হয় না? সেই ব্যক্তির স্ত্রী কিছু বুঝতে পারতেন না। তিনি বলতেন, কই না তো, সমস্যা কেন হবে? তবে হঠাৎ এই কথা জিজ্ঞেস করছেন যে, কেন, কোনো সমস্যা আছে কি? এ কথা শুনে তারা চুপ করে যেতেন, আর কিছুই বলতেন না। এইভাবেই চলছিল। তারপর হঠাৎ করেই একদিন তাদের পোষা কুকুরটি হারিয়ে গেল। তাকে অনেক খোঁজা হলো, কিন্তু তাকে কোথাও খুঁজে পাওয়া গেল না। তারা ভাবলেন হয়তো কুকুরটি কোনোভাবে বড় রাস্তায় চলে গেছে, আর সেখানেই কোনো দুর্ঘটনার শিকার হয়েছে। এক রাত্রে তারা সকলে ঘুমোচ্ছিলেন। হঠাৎ স্ত্রীটি রান্নাঘরে খুটখাট আওয়াজ পেলেন। তার ঘুম ভেঙে গেল। তিনি ইঁদুর ভেবে আর উঠলেন না। পরদিন তিনি তার স্বামীকে এ ব্যাপারে জানান। তিনিও বলেন, এ নিশ্চয়ই ইঁদুরের কাজ। এরপর ইঁদুর মারা বিষ দেওয়া হলো, কিন্তু তাতেও আওয়াজ বন্ধ হলো না। এরপর হঠাৎ এক রাত্রে রান্নাঘরে বাসনপত্র ছড়িয়ে পড়ার ঝনঝন আওয়াজে স্বামী এবং স্ত্রী দুজনেরই ঘুম ভেঙে গেল। তারা দৌড়ে রান্নাঘরে গিয়ে দেখলেন বাসনপত্র সব ছড়িয়ে ছিটিয়ে আছে। কিছু কাঁচের এবং চীনামাটির বাসনও ছিল, সেগুলো টুকরো টুকরো হয়ে চারিদিকে ছড়িয়ে পড়ে আছে, কিন্তু তারা কাউকে দেখতে পেলেন না। আর তাছাড়া রান্নাঘরের জানলা তো ভেতর থেকে বন্ধ ছিল, তো বেড়াল বা ওই জাতীয় কোনো কিছু কিভাবে ঘরে ঢুকবে? তারা কোনো কিছুই বুঝতে পারলেন না। রান্নাঘর পরিষ্কার করে তারা সেদিনের মতো শুতে চলে গেলেন। এরকমই অন্য একদিনের ঘটনা। এক রাত্রে স্ত্রী বাথরুমে যাওয়ার জন্য ঘুম থেকে উঠে বাইরে বেরিয়ে শুনতে পান রান্নাঘর থেকে হাড় চেবানোর কড়মড় আওয়াজ আসছে। তিনি ভয়ে ভয়ে সেই দিকে এগিয়ে যান। গিয়ে যে ভয়ানক দৃশ্য দেখেন তাতে তার আত্মা কেঁপে ওঠে। রান্নাঘরে যাওয়ার পর তার মনে হলো যেন একটা লম্বা কালো ছায়া চট করে তার চোখের সামনে থেকে সরে গেল। তিনি আরও দেখলেন রান্নাঘরে ফ্রিজ খোলা অবস্থায় পড়ে আছে এবং ফ্রিজের পায়ের কাছে মেঝেতে কাঁচা মাংসের টুকরো, আধ চেপানো হাড়গোড় চারিদিকে ছড়িয়ে পড়ে আছে। এই ভয়ানক দৃশ্য দেখে তিনি প্রচণ্ড জোরে চিৎকার করে ওঠেন। তাঁর চিৎকারে তার স্বামী এবং মেয়ে দৌড়ে আসেন। তারা এসে একই দৃশ্য দেখেন এবং প্রচণ্ড ভয় পান। তখন তারা সেই সব সেখানেই ফেলে রেখে নিজেদের ঘরে চলে যান এবং ভয়ে ভয়ে বাকি রাতটা কাটান। তারা বুঝতে পারে এই বাড়িতে নিশ্চয়ই কোনো সমস্যা আছে, যা পাড়ার লোকে তাদের বলতে চেয়েও বলতে পারছে না। এরই মাঝে তাদের ছেলে মেয়ে প্রায়শই তাদের কাছে অভিযোগ করে যে তারা রাত্রে সব ভয়ঙ্কর স্বপ্ন দেখে এবং এই স্বপ্ন দেখে প্রায়ই তাদের ঘুম ভেঙে যায়। এর মধ্যে একদিন সবথেকে ভয়ঙ্কর ঘটনাটি ঘটল। এক রাত্রে ছেলেটির গোঙানি শুনে তার দিদির ঘুম ভেঙে যায়। সে ঘরের আলো জ্বালিয়ে তার ভাইয়ের কাছে গিয়ে দেখে তার ভাইয়ের যেন দম বন্ধ হয়ে আসছে, চোখ যেন তার উল্টে গেছে। সে প্রচণ্ড ভয় পেয়ে চিৎকার করে তার বাবা মাকে ডাকতে থাকে। মেয়ের ডাক শুনে তার বাবা মা দৌড়ে তাদের ছেলে মেয়ের ঘরে আসেন। ঘরে এসেই তারা দেখতে পান তাদের ছেলে ঘুমের মধ্যেই গোঙাচ্ছে। একটু নিঃশ্বাসের জন্য যেন সে ছটফট করছে, তার চোখ পুরো উল্টে গেছে। এই দৃশ্য দেখে তার বাবা ছেলেকে কোলে নেয় এবং দৌড়ে তারা সেই বাড়ি থেকে বেরিয়ে আসেন এবং কোনো রকমে বাকি রাতটা কাটায়।
বাড়ি থেকে বেরিয়ে আসলে ছেলেটির গোঙানি কমলেও সারা রাত ছেলেটি অজ্ঞান অবস্থায় ছিল। ভোরের আলো ফুটলে প্রতিবেশীদের সাহায্য নিয়ে ছেলেটির জ্ঞান ফেরানো হয়। ছেলেটির গলায় 2 হাতের 10টি আঙুলের দাগ স্পষ্ট ছিল, যেন কেউ সর্বশক্তি দিয়ে ছেলেটির গলা চেপে ধরেছিল। এরপরই তারা এলাকার মানুষদের কাছ থেকে আসল ঘটনাটা জানতে পারে। বহুদিন আগে এটি একটি তান্ত্রিকের বাড়ি ছিল, আর এই বাড়িতে বসেই সে বিভিন্ন ধরনের তন্ত্র চর্চা করত। তারপর হঠাৎ করেই সেই তান্ত্রিককে তার বাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায়। মনে করা হয় তার সাধনার ভুলে কোনো পিশাচের দ্বারা তার মৃত্যু ঘটেছে। এরপর বহু লোকের হাত ঘুরে এই বাড়িটি বর্তমান মালিকের কাছে এসে পৌঁছেছে। তিনি নিজেও এই বাড়িতে থাকতে চেয়েও থাকতে পারেননি। তিনি বাড়িটি বিক্রি করার চেষ্টাও করেছেন, কিন্তু সেটাও সম্ভব হয়নি। এরপর তিনি বাড়িটিকে ভাড়া দেবার সিদ্ধান্ত নেন। এর মধ্যে বেশ কয়েকটি ভাড়াটিয়া এই বাড়িতে থাকতে এসেছে, কিন্তু কেউ বেশি দিন টেকেনি। মনে হয় সেই তান্ত্রিক মারা গেলেও তার সেই পিশাচ এখনও এই বাড়িতেই আটকে আছে। পুজো অর্চনা করে বাড়িটিকে শুদ্ধ করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু তাতেও তেমন লাভ হয়নি। সেই থেকে বাড়িটি একইভাবে পড়ে আছে। এলাকায় এটি ভুতুড়ে বাড়ি নামে পরিচিত। সম্ভবত আপনাদের কুকুরটি আগেই কিছু বুঝতে পেরেছিল, তাই রাত্রে অমন করে কান্না করত। সে হয়তো কোথাও চলে গেছে, বা এই পিশাচের হাতেই তার মৃত্যু হয়েছে। আপনারা বাড়িটি ভাড়া নেওয়ার আগে কোনো খোঁজ খবর নেননি? সেই ব্যক্তি এ কথার কোনো উত্তর দিতে পারেননি। তবে তিনি আর দেরি করেননি। জিনিসপত্র সমেত পরিবার নিয়ে সেই দিনই তিনি সেই বাড়ি ত্যাগ করেন এবং সেই পুলিশ কোয়ার্টারে গিয়ে ওঠেন। তো এই ছিল বন্ধুরা আজকের প্রথম ঘটনা। ঘটনাটি কেমন লাগলো তোমরা সবাই কমেন্ট করে জানাও। তোমাদের কমেন্টের আশায় থাকবো। ঘটনা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, এবং অবশ্যই গল্প ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটিকে অন করে দাও, যেন চ্যানেলে যখনই নতুন কোনো গল্প আসে তার আপডেট সাথে সাথেই তোমরা পেয়ে যাও। Horror Stories Unlimited by যেখানে শুরু হয়। ওয়েলকাম ব্যাক হরর স্টোরিজ আনলিমিটেড চ্যানেলে তোমাদের আবার স্বাগত জানিয়ে শুরু করছি দ্বিতীয় ঘটনাটি। দ্বিতীয় যে ঘটনাটি বলবো সেটি অপঘাতে মৃত্যু হওয়া একটি মেয়ের ঘটনা। এখানে সমস্ত নামই পরিবর্তিত। একটি গ্রামে রিমি নামের একটি মেয়ে ছিল। শান্ত স্বভাবের মিষ্টি একটি মেয়ে। যে সময়ের কথা বলছি তখন সে 19 বছরের একটি মেয়ে। গ্রামেরই বাইরে একটি কলেজে 3rd ইয়ারের ছাত্রী ছিল। 2 বছর আগে যখন সে এইচএস পরীক্ষা দিয়ে কলেজে ভর্তি হয়, তখন তপন নামে 3rd ইয়ারের একটি ছেলের সাথে তার পরিচিত হয়। ছেলেটি পাশের গ্রামেই থাকত। তাদের দুজনেরই বিষয় ছিল বাংলা। যেহেতু তারা একই ডিপার্টমেন্টের স্টুডেন্ট ছিল, তাই তাদের মধ্যে দেখা সাক্ষাৎ যথেষ্টই বেশি ছিল। এভাবেই চলতে চলতে তাদের মধ্যে একটি সম্পর্ক তৈরি হয়। রিমি যখন 1st ইয়ার কমপ্লিট করে 2nd ইয়ারে উঠল, তখন তপনের গ্র্যাজুয়েশন কমপ্লিট হলো। এরপর তপন বিভিন্ন জায়গায় চাকরির চেষ্টা করতে শুরু করলো। কথা ছিল তপন চাকরি পেলেই তাদের সম্পর্কের কথাটি তারা নিজেদের বাড়িতে জানাবে এবং রিমির গ্র্যাজুয়েশনের পরেই তারা বিয়ে করবে। রিমি যখন 3rd ইয়ারে পড়ত,
তখন তপন একটি সরকারি অফিসে ডেটা এন্ট্রি অপারেটরের কাজ পায়। তবে তপনের চাকরি পাওয়ার কিছুদিন পর থেকেই রিমি লক্ষ্য করে তপনের আচরণের যথেষ্ট পরিবর্তন ঘটেছে। তপন যেন রিমিকে এড়িয়ে চলছে। ফোন করলে ফোন ধরত না, যদিও বা ধরত ব্যস্ততার অজুহাতে ফোন কেটে দিত। এর মধ্যেই রিমির গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়। মাঝে পরীক্ষার কারণে রিমি কিছুদিন ব্যস্ত ছিল, তাই সে তপনকে সেভাবে ফোন করতে পারেনি। পরীক্ষা শেষ হওয়ার পর রিমি যখন আবার তপনকে ফোন করা শুরু করলো, তখন বেশিরভাগ সময় রিমি তপনকে ওয়েটিংয়ে পেত। রিমির একটি ছোট বোন ছিল, তার নাম ছিল তিতির। সে রিমি এবং তপনের ব্যাপারে সব কিছুই জানত। আসলে রিমি তার ছোট বোনের সাথে সব কিছুই শেয়ার করত। তিতির ক্লাস 12-এ পড়ত এবং তপনদের গ্রামেই সে টিউশন পড়তে যেত। একদিন হঠাৎ তিতির এসে রিমিকে খবর দেয় যে সে তপনকে অন্য একটি মেয়ের সাথে বাইকে ঘুরতে দেখেছে। রিমি বুঝল এই কারণেই তপন তাকে ইগনোর করছে। সে মনে মনে খুব কষ্ট পেল। 3 বছরের সম্পর্ক তপন এভাবে শেষ করে দিতে পারল, কিন্তু মুখে কিছু বলল না। এরপর রিমি একদিন খবর পায় তপন বিয়ে করেছে তার মা বাবার পছন্দ করা মেয়ের সাথে। আসলে রিমিরা ছিল যথেষ্ট দরিদ্র, তাই সচ্ছল পরিবারের তরফ থেকে বিয়ের সম্বন্ধ আসতেই তপন রাজি হয়ে যায়। মেয়েটির নাম মৌমিতা। রিমি এই খবরে প্রচণ্ড মানসিক আঘাত পায়। সে এই আঘাত সহ্য করতে না পেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পুলিশ আসে, পোস্টমর্টেম হয়, কিন্তু প্রমাণের অভাবে তপনের কিছুই হয় না। এরপর রিমির সব দাহ করা হয়। রিমির মৃত্যুর কিছুদিন পর তপন এক রাত্রিবেলা শ্মশানের পাশের রাস্তা ধরে বাইকে করে বাড়ি ফিরছিল। শ্মশানের পাশ দিয়ে যাওয়ার সময় তপন তার সামনে ঝাপসা ধোঁয়াটে একটি অবয়ব দেখতে পায়। তার হঠাৎ করেই মাথা ঘুরে যায় এবং সে বসে পড়ে। কিছুক্ষণ সেখানে বসে থাকার পর সুস্থ বোধ করলে সে বাড়ি ফিরে আসে। এরপর থেকে তপন প্রায়ই রিমিকে স্বপ্নে দেখতে পেত। রিমি খুব কান্না করত এবং তপন তার সাথে কেন এমন করলো তা জানতে চাইত। তপন একই স্বপ্ন রোজ রোজ দেখত। এইভাবে চলতে চলতে ধীরে ধীরে তপনের শরীর খারাপ হতে থাকে। তার শরীর আগের থেকে অনেক শুকিয়ে যায়। একদিন রাত্রে তপন শুনতে পায় তার স্ত্রী ঘুমের মধ্যেই বিড়বিড় করছে। সে তার স্ত্রীকে ডাকতে থাকে। হঠাৎ তার স্ত্রী চোখ বন্ধ অবস্থাতেই তার দিকে ঘুরে চিৎকার করে বলতে থাকে, তপন, তুমি কেন আমার সাথে এমন করলে? আমি কি দোষ করেছিলাম যে আজ আমাকে আমার বাবা মা বোন সকলকে ছেড়ে চলে আসতে হলো? এর জন্য তুমিই দায়ী। তোমাকে তোমার কর্মের মূল্য চোকাতেই হবে। এইসব শুনে তপন অনেক ভয় পেয়ে যায়, কারণ গলাটা তার স্ত্রী মৌমিতার নয়, এটা রিমির গলা। তপন চিৎকার করে ওঠে এবং হঠাৎ করেই তার চোখ খুলে যায়। সে দেখে তার স্ত্রী তার গায়ে ধাক্কা দিয়ে বলছে, এই ওঠো, তোমার কি হলো? তুমি চিৎকার করছো কেন? তপন বুঝতে পারে সে এতক্ষণ ঘুমের মধ্যেই স্বপ্ন দেখছিল। এরপর তপন সবসময় যেন ভয়ে ভয়ে থাকত। রাত্রে তার ঠিকঠাক ঘুম হতো না। ঘুমোলেই স্বপ্নে সে রিমিকে দেখতে পেত।
তার চোখের নিচে গভীর কালো দাগ পড়ে যায়। দেখে মনে হয় সে যেন কতদিন ঠিকঠাক ঘুমোয়নি। তপনের বাড়ির লোক কেউ কিছুই বুঝতে পারে না। তপন অফিস যাওয়া অনেক আগেই বন্ধ করে দিয়েছে। এইভাবে চলতে চলতে তপন মানসিকভাবে এক্কেবারে ভেঙে পড়ে। সে আর সহ্য করতে পারে না। সে তার স্ত্রী মৌমিতাকে তার আর রিমির ব্যাপারে সমস্ত কিছু খুলে বলে। সমস্ত কিছু শুনে মৌমিতা হতবাক হয়ে যায়। সে প্রথমে খুব রাগারাগি করে। সে রিমির মৃত্যু এবং তার এই অবস্থার জন্য তপনকেই দায়ী করতে থাকে। কিন্তু হাজার হলেও তপন মৌমিতার স্বামী। স্বামীর বিপদের পাশে তাকে তো দাঁড়াতেই হবে। সে তপনকে বলে, চলো আমরা রিমিদের বাড়ি যাই। দরকার হলে আমরা রিমির বাবা মার পা ধরে ক্ষমা চাইব। তাতে যদি রিমি আমাদের ক্ষমা করে এবং তার আত্মা শান্তি পায়। প্রথমে তপন রাজি হয় না। সে বলে সে রিমির বাবা মায়ের সামনে দাঁড়াতে পারবে না। মৌমিতা তাকে অনেক বোঝায়। মৌমিতার কথা শুনে ও নিজের অবস্থার কথা চিন্তা করে তপন রাজি হয়ে যায়। পরদিন তপন আর মৌমিতা দুজনে মিলে রিমিদের বাড়ি যায়। রিমির বাবা মার সামনে যেতেই তপন কান্নায় ভেঙে পড়ে এবং তাদের সমস্ত কিছু বলতে থাকে। তার আর রিমির সম্পর্কের কথা, তপনের বিয়ের কথা, সমস্ত কিছু। তপন ও তার স্ত্রী মৌমিতার রিমির বাবা মার কাছে কাকুতি মিনতি করতে থাকে যেন তারা তাদের ক্ষমা করে দেয়। রিমির মা সবকিছু শুনে কান্নায় ভেঙে পড়ে এবং জোর গলায় তপনকে অভিশাপ দিতে থাকেন। কিন্তু রিমির বাবা পাথরের মতো স্তব্ধ হয়ে যান। কিছুক্ষণ পর তিনি রিমির মাকে বলেন, তপন দোষ করেছে। আজ তপনের দেওয়া আঘাত সহ্য করতে না পেরে আমাদের রিমিমা আমাদের ছেড়ে চলে গেছে। এরপর তিনি মৌমিতাকে দেখিয়ে বলেন, কিন্তু এই মেয়েটি তো কোনো দোষ করেনি। সে কিছু না জেনেই তপনকে বিয়ে করেছে। না গো, আমার মেয়ের মৃত্যুর প্রতিশোধ নিতে গিয়ে আমি অন্য মেয়ের জীবন নষ্ট করতে পারবো না। আমরা বুঝি সন্তান হারানোর যন্ত্রণা। আমরা তোমাদের ক্ষমা করলাম। এই বলে কাঁদতে কাঁদতে তিনি ঘরে চলে যান এবং তপনরাও বাড়ি ফিরে আসে। এই ঘটনাটি রিমির বোন তিতিরের মুখ থেকে শোনা। তিতির জানায় তার বাবা মা তার দিদির আত্মার শান্তি কামনার জন্য পুজো করেছিলেন। পরে তিতির জানতে পারে এরপর তপন আর মৌমিতার এই নিয়ে কোনো সমস্যা হয়নি। হয়তো তপনকে রিমির বাবা মা ক্ষমা করে দেওয়ার সাথে সাথে রিমিও তাদের ক্ষমা করে দিয়েছে। তো এই ছিল সেকেন্ড ঘটনা। আজকে দুটি ঘটনা ছিল, দুটি ঘটনাই শোনানো হলো। তোমরা কমেন্ট করে জানাও কোন ঘটনাটি তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে। আর অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। পাশে থেকো। তোমরা সকলে ভালো থেকো। শুভরাত্রি।